নমস্কার, সাসপেন্স থ্রিলার স্টেশনে আপনাকে স্বাগত। আমরা আবার একটা নতুন গল্প নিয়ে ফিরে এসেছি। আজ আপনার জন্য থাকছে সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল সমগ্র শ্মশান রহস্য। সৈয়দ মুস্তাফা সিরাজ জন্মগ্রহণ করেন 14 অক্টোবর 1930 সালে মুর্শিদাবাদে। একাধারে তিনি লিখে গেছেন অজস্র ছোট গল্প, ভৌতিক গোয়েন্দা গল্প। তাঁর সৃষ্ট গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকার ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্নেল। কর্নেলের প্রথম গল্প প্রকাশিত হয় 1970 সালে। আজকের গল্পের সূত্রধার ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ থেকে আমি আরছো। গল্প পাঠে লিও ও কর্নেল নীলাদ্রি সরকারের চরিত্রে বুবাই। তবে গল্প শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আজকের গল্পটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান। আপনাদের অতটুকু সাপোর্ট আমাদের খুব দরকার। তাহলে শুরু করছি আমাদের আজকের বিশেষ উপস্থাপনা। শুনতে থাকুন সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল সিরিজ থেকে আমাদের আজকের বিশেষ নিবেদন, শ্মশান রহস্য। ভদ্রলোক ঘরে ঢুকে নমস্কার করে বললেন, নমস্কার, আমার নাম স্যার বটুক রায়। আমি আসছি মেদিগঞ্জ থেকে। খুব গন্ডগোলে পড়ে আপনার শরণাপন্ন হয়েছি। কর্নেল নীলাদ্রি সরকার প্রকাণ্ড একটা ইংরেজি বই খুলে বসেছিলেন, দাঁতের ফাঁকে চুরুট। মুখ তুলে দেখে বললেন, আপনি বসুন আগে। ভদ্রলোকের দিকে হাঁ করে তাকিয়েছিলেন। সত্যি বলতে কি, ইনি যেন নরদানব। গর্দানে মাংস ঠেলে উঠেছে, বাহুতে দাগড়া দাগড়া পেশি ঠেলে বেরিয়ে আছে, গায়ের রং কুচকুচে কালো, মাথার চুল কদম ফুলি, অর্থাৎ ন্যাড়া হওয়ার পর যেমন চুল গজায়, দেখার মতো গোঁপখানা বটে। গায়ে স্পোর্টিং গেঞ্জি, পরনে আঁটো সাঁটো একটা প্যান্ট। পায়ের বিশাল চপ্পলটা যে অর্ডার দিয়ে বানাতে হয়েছে তাতে আমি নিঃসন্দেহ। কবজিতে চাঁদির বালা এবং গলায় মিহি সোনার চেন যেন ঝিকমিক করছিল। ভদ্রলোক সাবধানেই বসলেন সোফায়। তবু মনে হলো সোফাটা যে কোনো মুহূর্তে মড়াত করে ভেঙে পড়বে। ষষ্ঠীচরণ পর্দার ফাঁকে মুন্ডু বাড়িয়েছিল, তার চোখও ছানা বড়া হয়ে উঠেছে। কর্নেল বললেন, ষষ্ঠী, কফি নিয়ে আয়। তখন সে নরদানব দেখছে। কর্নেল চোখ কটমটিয়ে তাকাতেই সে অদৃশ্য হয়ে গেল। কর্নেল বললেন, আপনি শরীর চর্চা করেন বুঝি? ব্যায়ামবীর সলজ্জ হাসলেন। মানে এক সময় করতুম স্যার। বার তিনেক দেহশ্রী খেতাবও পেয়েছিলুম। তবে এখন বয়স হয়েছে, নানা কাজে ব্যস্ত হয়ে পড়েছি, তাই ও সবার হয়ে ওঠে না। ব্যায়ামবীর বটুক রায়ের মুখ গম্ভীর হয়ে উঠল। তারপর উনি যে কাহিনী শোনালেন যেমন অদ্ভুত তেমনি রোমাঞ্চকর। মেদিগঞ্জ বহরমপুর থেকে সামান্য দূরে গঙ্গার ধারে একটা পুরানো গঞ্জ, ছোটখাটো একটা শহরই বলা যায়। বটুকবাবু সম্প্রতি কিছুকাল আগে একটা ক্লাব করেছেন। ক্লাবটার নাম শ্মশান বন্ধু ক্লাব। মেদিগঞ্জের সব মরা এই ক্লাবেরই ছেলেরাই বটুকবাবুর নেতৃত্বে শ্মশানে নিয়ে যায়। সৎকারের সব দায়িত্ব তারা নেয়। গরিব মানুষের মরা কিংবা রাস্তাঘাটের বেওয়ারিশ মরা এখন আর আগের মতো গঙ্গায় ফেলে দেওয়া হয় না। শাস্ত্র মতে চিতায় পড়ে এবং সৎকার আদি হয়। সব খরচ ক্লাবে। কিন্তু রোজই তো আলো লোক মরে না। তাছাড়া আজকাল কত সব ওষুধ বেরিয়েছে, সহজে লোক মরে না। এদিকে বটুকবাবু এবং ক্লাবের ছেলেদের যেন নেশা ধরে গেছে মরা বয়ে। মরা না পেলে মন ভালো থাকে না, সবই অভ্যাস। তাই কারোর গুরুতর অসুখ বিসুখ হলেই তারা তককে তককে থাকেন, বাড়ির আনাচে কানাচে ওত পেতে বেড়ান। তারপরই যেন কান্নাকাটি শোনে। অমনি বটুকবাবু এক লাফে বাড়িতে ঢুকে হাঁক দেন, কোথায় লাশ? লাশ কোথায়? পেছনে তার চেলারা বাড়ি কাঁপিয়ে চেঁচিয়ে ওঠে। গন্ডগোলটা ঘটেছে দুদিন আগে। সেদিন ছিল শুক্রবার। মেদিগঞ্জে দুজন প্রমোদবাবু আছেন। একজন হলেন প্রমোদ মিত্তির, তিনি স্কুল মাস্টার। অন্যজন হলেন প্রমোদ বোস,
তিনি পোস্টমাস্টার। দুজনকেই লোকে প্রমোদ মাস্টার বলে। দুজনেরই বয়স 50-এর ওধারে, দুজনেই রোগা খেকুটে চেহারার মানুষ। একজন ভোগেন অম্বলে, অন্যজনের লিভার খারাপ। শুক্রবার সন্ধ্যের একটু আগে সতু নামের ক্লাবের একটা ছেলে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে খবর দিল প্রমোদ মাস্টার টেসে গেছে। বাজারে গিয়ে এইমাত্র শুনে এসেছে সে, কিন্তু কোন প্রমোদ মাস্টার সেটার হদিশ করতে পারেনি। বটুকবাবু বললেন, চল তবে কাছেরটা গিয়ে দেখি আগে। কাছেরটা মানে স্কুল মাস্টার প্রমোদ বাবু, প্রমোদ মিত্তির। তিনি যদি না টেসে থাকেন তাহলে পোস্টমাস্টার প্রমোদ বাবু অর্থাৎ প্রমোদ বোসের টেসে যাওয়া অবধারিত। মৃত্যুর খবর তো আর মিথ্যে রটতে পারে না। বিশেষ করে দুজনেই ওরা নিরীহ সজ্জন মানুষ বলেই পরিচিত। প্রমোদ মিত্তিরের বাড়ির কাছে যেতেই কান্নাকাটি শোনা গেল। অমনি বটুকবাবু গামছাখানা এক টানে কোমরে বেঁধে বাড়িতে ঢুকে পড়লেন। তারপর যথারীতি হাঁক চাড়লেন, লাশ কোথায়? এদিকে ও চেলারাও পিছন পিছন ঢুকে চেঁচিয়ে উঠল। অমনি কান্নাকাটি থেমে গেল। তারপর ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো মাস্টার গিন্নি। রণরঙ্গিনী চেহারা, বাঁ হাতে খাংড়া ঝ্যাঁটা, ডান হাত কোমরে আঁচল জড়াতে জড়াতে হুঙ্কার দিলেন, তবে রে মরা খেকো শকুনের পাল, তোদের জ্বালায় একটু কাঁদবারও জো নেই রে হতচ্ছাড়ারা। মাস্টার গিন্নি দজ্জাল মহিলা, ব্যায়ামবীরেরও তোয়াক্কা করেন না। বেগতিক দেখে বটুকবাবু তার দলবল নিয়ে কেটে পড়লেন। কিন্তু খামোখা কান্নাকাটির কি মানে হয়? বটুকবাবু বললেন, চল রে, পোস্টমাস্টার প্রমোদ বোসের বাড়ি যাওয়া যাক। শ্মশান বন্ধু ক্লাব দৌড়ে চলল পোস্টমাস্টারের বাড়ির দিকে। প্রমোদ বোসের বাড়িটা একেবারে গঙ্গার ধারে নিরিবিলি জায়গা। চারিদিকে গাছপালা, তার মধ্যে একটা পুরানো একতলা বাড়ি। কাছাকাছি গিয়ে ভল্টু বলল, কই কান্নাকাটি তো শোনা যাচ্ছে না। ধুর বোকা, পোস্টমাস্টার বাবুর কেউ আছে নাকি যে কাঁদবে? উনি একাই থাকেন। তপু বলল, কিন্তু বাড়ি একেবারে চুপচাপ। সদর দরজাটা হাট করে খোলা। বেলা পড়ে এসেছে, দিনের আলো কমে গেছে। ডেকে ভোলার সাড়া পাওয়া গেল না। একটা ঘরে আলো জ্বলছে। বটুকবাবু বললেন, তোরা চুপচাপ উঠোনে গিয়ে দাঁড়া, আমি দেখে আসি ব্যাপারটা। বটুকবাবু বারান্দায় উঠে দেখলেন ঘরের দরজা ফাঁকা হয়ে আছে। 40 পাহাড়ের বাল্বের আলো, তাতে পুরো দেওয়ালে আলো খেলে না একেবারে। উঁকি মারতেই চোখ পড়ল খাটে পোস্টমাস্টার চিত হয়ে শুয়ে আছেন। বটুকবাবু কাশলেন, ডাকলেন, তবু সাড়া নেই। তখন ভিতরে ঢুকে গেলেন। প্রমোদবাবুর চোখ খোলা, কিন্তু চোখের পাতা স্থির, শ্বাস প্রশ্বাসও বন্ধ। কপালে হাত রেখে বটুকবাবুর মনে হলো ভীষণ ঠান্ডাহীন। অমনি চেঁচিয়ে উঠলেন, লাশ পাওয়া গেছে, তোরা ডোমপাড়া থেকে খাটুলি নিয়ে আসে গির। চেলারা চেঁচিয়ে বলল। সতু আর ভল্টু দৌড়ালো ডোমপাড়া খাটুলি কিনতে। খরচ ক্লাবে। খাটুলি চলে এলো মিনিট 10-এর মধ্যে। এদিকে বালিশের নিচে থেকে চাবি নিয়ে ঘরে তালা এঁটে প্রমোদ বোসের মরা খাটুলিতে চাপিয়ে হরিধ্বনি দিতে দিতে শ্মশান বন্ধু ক্লাব ছুটে চলেছে শ্মশানের দিকে। ততক্ষণে আবছা আধার ঘনিয়ে এসেছে। শ্মশানের নিচেই গঙ্গা। একটা তেচালা ঘরে ঘাটোয়ারি বাবুর অফিস। লণ্ঠন জেলে বসেছিলেন ঘাটোয়ারি বাবু। মেঝে বসে বিড়ি ফুঁকছিল মধুডোম। সবে তেচালার সামনে মরা নামিয়েছেন। এসে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। খাটুলি তুলে তেচালায় ঢোকানো হলো। ঘাটোয়ারি বাবু বললেন, কার মরা বটুকবাবু? বটুকবাবু বললেন, পোস্টমাস্টার বাবুর। ঘাটোয়ারি বাবু আবার বললেন, কিসে গেলেন? বটুকবাবু বললেন, তা বলতে পারবো না মশাই, নিশ্চয়ই অসুখ হয়েছিল, বিছনায় মরে পড়েছিলেন, শ্মশানে নিয়ে এলুম। তাহলে যে একটা ডেথ সার্টিফিকেট চাই বটুকবাবু। বটুকবাবু খোঁজে গেলেন। কেন কেন? বটুকবাবু বললেন, এত মরা এনেছি, কারোর তো চাননি মশাই। আহা, ইনি যে সরকারি লোক, পাবলিকের মরা নিয়ে আমার মাথা ব্যথা নেই। না মশাই, বিনা ডেথ সার্টিফিকেটে ও মরা আমি পোড়াতে দেবো না এখানে। বটুকবাবু ওকে তুলে গঙ্গায় ছুঁড়ে ফেলবেন কিনা ভাবছেন। সতু বলল,
ঠিক আছে বটুকদা, কুঞ্জ ডাক্তারের কাছ থেকে এক্ষুনি আমি সার্টিফিকেট এনে দিচ্ছি। বলেই ডান পিঠে সতু বৃষ্টির মধ্যেই দৌড়ে চলে গেল। কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা কমে এলো। ঘাটোয়ারিবাবু বললেন, ততক্ষণে আমি খেয়ে আসি। মধুডোম বলল, আমিও খেয়ে আসি তাহলে। তারপর দুজনে চলে গেল। যাওয়ার সময় ঘাটোয়ারিবাবু লণ্ঠনটাও নিয়ে গেলেন। তবু বারণ করতে যাচ্ছিল। বটুকবাবু বললেন, ছেড়ে দে, আসলে উনি ভীষণ রেগে আছে ঘাটোয়ারি বাবুর ওপর। অন্ধকারে বসে রইলেন ওরা। বৃষ্টিটা একটু পরে আবার বেড়ে গেল। বিদ্যুৎ চমকাচ্ছিল মাঝে মাঝে, মেঘও ডাকছিল। তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলেন বলে বটুকবাবুর টর্চ নিতে মনে ছিল না। ছেলেগুলোরও খেয়াল হয়নি। এখন মনে হচ্ছিল একটা আলো থাকলে হয়তো ভালো হতো। তেচালায় একটা পাশে খাটুলিতে পোস্টমাস্টার বাবুর মরা, অন্য পাশে মেঝে বসে আছেন বটুকবাবুরা। হঠাৎ একটা খসখসে ক্যাচকোচ আওয়াজ কানে এলো। তারপর বিদ্যুৎ চমকাতেই বটুকবাবু দেখলেন কে একজন তেচালা থেকে নেমে গেল। বটুকবাবু সঙ্গে সঙ্গে বললেন, কে কে? কোনো সাড়া এলো না। স্বপন বলল, বেশ লাগিলে কি হবে, আমার কেমন যেন খটকা লাগে। বল্টু আয় তো। দুজনে খাটুলির কাছে গেল। ভল্টু দেশলাই জ্বালল। অমনি চমকে উঠল ওরা। চমকালেন বটুকবাবু। খাটুলি শূন্য, মরা নেই। ব্যাপারটা ভারী গোলমেলে। পোস্টমাস্টার বাবু মরে ভূত হতেই পারেন, কিন্তু ভূত হয়ে নিজের মরা নিয়ে যাবেনটা কোথায়? কেনই বা যাবেন? সবাই বৃষ্টির মধ্যে ডাকাডাকি এবং খোঁজাখুঁজি করল, কিন্তু প্রমোদ বোসের পাত্তা পাওয়া গেল না। তখন স্বপন বলল, বটুকদা চলুন তো পোস্টমাস্টার বাবুর বাড়ি গিয়ে দেখি। সবাই তাতে সায় দিল। অনিচ্ছা সত্ত্বেও ওদের কথায় বটুকবাবু রাজি হলেন। বৃষ্টিতে ভিজতে ভিজতে ফের হাজির হলেন প্রমোদ বোসের বাড়ির সামনে। না, যেমন তালা দিয়ে এসেছিলেন তেমনি তালা ঝুলছে সদর দরজায়। চাবি পোস্টমাস্টারের বালিশের তলায় তিনি পেয়েছিলেন, তাই বটুকবাবুর কাছে চাবি ছিল। ভেতরে ঢুকে দেখলেন দরজাতে তালা তেমনই ঝুলছে। সে তালা খুলে ঘরের ভেতরে দেখলেন কেউ নেই। ততক্ষণে বৃষ্টি থেমে গেছে। আকাশে এক টুকরো চাঁদও উঠেছে। হতবাক হয়ে বটুকবাবুরা বেরিয়ে এলেন। রাস্তায় দেখা হয়ে গেল সতুর সঙ্গে। সে হাঁপাতে হাঁপাতে বলল, কি ব্যাপার, আপনারা চলে এসেছেন যে শ্মশান থেকে? কুঞ্জবাবু কিছুতেই মুখের কথা শুনবেন না। মরা পরীক্ষা করে তবে সার্টিফিকেট দেবেন, তাই ওকে শ্মশানে বসিয়ে রেখে আপনাদের খুঁজতে বেরিয়েছি। ঘাটোয়ারিবাবু বললেন ফিরে এসে আপনাদের নাকি দেখতে পাননি। বটুকবাবু বললেন, কিন্তু মরা মরা যে নেই। নেই মানে? মরা থাকবে না কেন, দিব্যি আছে তো। সবাই ঊর্ধ্বশ্বাসে ছুটে চললেন শ্মশানের দিকে। যেতে যেতে ব্যাপারটা সংক্ষেপে স্বপন জানিয়ে দিল সতুকে। সতু বিশ্বাসই করল না কথাটা। মরা পায়ে হেঁটে চলে গিয়েছিল এবং আবার কখন ফিরেও এসে খাটুলিতে শুয়েছে, এ কি বিশ্বাসযোগ্য? কিন্তু বটুকবাবু গিয়ে দেখেন হ্যাঁ, সত্যি খাটুলিতে মরা রয়েছে, কিন্তু কাপড় ঢাকা দেওয়া কেন? টেবিলে লণ্ঠন রেখে ঘাটোয়ারিবাবু বসে আছেন। পাশে একটা টুলে বসে আছেন কুঞ্জ ডাক্তার। মধুডোম বসে বসে ঢুলছে। কুঞ্জ ডাক্তার হাসতে হাসতে বললেন, বটুক না এলে মরায় হাত দেব না বলে ওয়েট করছি। নাও বটুক, কাপড় ওঠাও। দেখি সত্যি মরেছে মাস্টার বাবু নাকি জ্যান্ত আছে এখনো। হাসতে হাসতে মস্ত টর্চ জেলে খাটুলির দিকে এগিয়ে গেলেন ডাক্তারবাবু। বটুকবাবু কাপড় ওঠালেন, তারপর ভীষণ চমকে গেলেন। চোখকে বিশ্বাস করতে পারলেন না। ক্লাবের ছেলেরাও হক চকিয়ে দাঁড়িয়ে রইল। কুঞ্জ ডাক্তার বলে উঠলেন, এ কি হে বটুক, এ তো পোস্টমাস্টার নয় দেখছি। মরাটা স্কুল মাস্টার প্রমোদ মিত্তিরের। কুঞ্জ ডাক্তার পরীক্ষা করে দেখেই বললেন, মরা তাতে সন্দেহ নেই। তবে বটুক, তোমায় একটা কথা বলি শোনো, বেশি উৎসাহ কিন্তু ভালো নয়। এক প্রমথর মরা শুনে এলুম আর এসে দেখি অন্য প্রমথ মিত্তিরের সার্টিফিকেট আমি দিতে পারবো না বাবু।
সে তুমি যাই বলো, মিত্তির বউ বড় দজ্জাল মহিলা, আমার মুন্ডু একেবারে মুড়িয়ে খেয়ে ফেলবে। কুঞ্জ ডাক্তার গো ধরে চলে গেলেন। বটুকবাবু ব্যামবীরের শরীরে তখন আর এক ফোঁটা জোর নেই। ধপাস করে বসে পড়লেন। ধপাস করে বসে পড়ে বললেন, তোরা যা হয় কর সতু, আমার মাথা ঘুরছে। সতু আর ভল্টু দৌড়ে খবর দিতে গেল স্কুল মাস্টারের বাড়িতে। কিছুক্ষণের মধ্যেই সেই দজ্জাল মহিলা আরো সব লোক এসে পড়ল। এতক্ষণে দেখা গেল প্রমোদ মিত্তিরের মাথার পেছনে চাপ চাপ রক্ত জমাট বেঁধে আছে। শক্ত কিছু জিনিস দিয়ে আঘাত করা হয়েছিল। সবাই শিউরে উঠল। এ তো হত্যাকাণ্ড। কাজেই মরা পুড়ল না। পুলিশ এলো রাত দুপুরে। মরা চালান গেল সদরের মর্গে। এদিকে পোস্টমাস্টার প্রমোদ বোসের পাত্তা নেই, তার চাকর ভোলারও নেই। বাড়িতে এখন তালা ঝুলছে। ট্রেনে মেদিগঞ্জ পৌঁছতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। বটুকবাবুরা আগে এখানকার বনেরই বড় লোক ছিলেন, এখন অবস্থা কিছুটা পড়ে এসেছে। গঙ্গার ধারে সেকেলে গড়নের প্রকাণ্ড প্রাসাদ তুল্য একটা বাড়ি। আমাদের যত্ন আত্মীরের ত্রুটি হলো না। কিছুক্ষণের মধ্যে খবর পেয়ে শ্মশান বন্ধু ক্লাবের ছেলেরা এসে ভিড় করল। কর্নেল তাদের সঙ্গে কৌতুকে মেতে উঠলেন। বৃদ্ধ গোয়েন্দা প্রবরের যা স্বভাব। হাস্য পরিহাসের বিষয় হলো মরা। খাটুলিতে করে শ্মশানে নিয়ে যাওয়ার সময় হঠাৎ যদি মরা জ্যান্ত হয়ে লাফ দিয়ে পালাতে থাকে তাহলে কেমনটা হবে? ছেলেগুলো হাসতে থাকলো। মজার ব্যাপার তো হবে, তবে এ যাবৎ তেমন হয়নি, শুধু শ্মশানের তেচালা থেকে পোস্টমাস্টারের মরাটা নিয়ে যাওয়া ছাড়া। একসময় বটুকবাবু এসে ঘোষণা করলেন, থানার পুলিশ অফিসার হেমাঙ্গ নন্দী এসছেন। সতু, ভল্টু, তোরা সব যা, এখন ক্লাবে গিয়ে বস, আমি আসছি। ওরা বিমর্ষভাবে চলে গেল। কর্নেলের সঙ্গে খুব জমে উঠেছিল। পুলিশ অফিসার হেমাঙ্গবাবু ঘরে ঢুকলেন। সহাস্যে নমস্কার করে তিনি বললেন, কর্নেল, আপনার ট্রাঙ্ক কলের পরই আমি পোস্ট অফিসে গিয়েছিলাম। নতুন পোস্টমাস্টার আজ সকালেই জয়েন করেছেন। খোঁজ নিয়ে জানলুম প্রমোদ মিত্তির মারা যাওয়ার পরদিন অর্থাৎ শনিবার তার নামে একটি পার্সেল এসে পৌঁছায়। পোস্টম্যান মোটে দুজন, হরিপদবাবু আর মাখনবাবু। তো মিত্তির মশাইয়ের বাড়িটা হরিপদবাবুর বিটের মধ্যেই পড়ে। যাই হোক, সেদিন পোস্টমাস্টার না থাকায় ওরা দুজনেই সব কাজকর্ম করেন। দুপুরে হরিপদবাবু পার্সেলটা দিয়ে আসেন মিত্তির মশাইয়ের স্ত্রীকে। সাধারণ পার্সেল ডেলিভারি দেন। কর্নেল এবার বললেন, রেজিস্ট্রি পার্সেল নয়? না, পার্সেলের প্যাকেটের ভেতরে অম্বলের ওষুধ পাওয়া গেছে। কলকাতার একটা আয়ুর্বেদিক ওষুধ কোম্পানি থেকে বিনামূল্যে পাঠানো নমুনা ওষুধ। মিত্তির মশায়ের অম্বলের অসুখ ছিল। বিজ্ঞাপন দেখে চিঠি লিখে থাকবেন। শুক্রবার সন্ধ্যায় মিত্তির মশাই কোথায় ছিলেন তদন্ত করেছেন কি? হ্যাঁ, উনি বাসুদেববাবুর মেয়েকে 7টা পর্যন্ত পড়িয়ে বাড়ি ফিরছিলেন। তো পথে হারানবাবুর কাছে শোনেন পোস্টমাস্টার মশাই মারা গেছেন, তার বডি শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। তাই শুনে মিত্তির মশাই শ্মশানের দিকে চলে যান। দুজনের মধ্যে খুব বন্ধুত্ব ছিল শুনলুম। তাহলে ওকে পথেই খুন করা হয়েছিল? ঠিক তাই। আচমকা ওর মাথার পেছনে শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়। নিশ্চয়ই পড়ে গিয়েছিলেন মাটিতে। রক্তও পড়া উচিত, কিন্তু বৃষ্টির জন্য ধুয়ে গেছে। কাজে এই জায়গাটা আমরা খুঁজে বের করতে পারিনি। বটুকবাবু কান খাড়া করে শুনছিলেন, তারপর বললেন, বুঝতে পেরেছি। মিত্তির মশাইকে খুন করে তার বডিটা খুনিরা নিয়ে গেছিল। হয়তো গঙ্গায় ফেলে দেওয়ার মতলব ছিল, আমরা থাকায় পারিনি। হেমাঙ্গবাবু বললেন, হ্যাঁ, হয়তো তাই। আপনারা যেমন শ্মশান থেকে পোস্টমাস্টার বাবুর খোঁজে তার বাড়ির দিকে দৌড়ে গেছেন, তেমনি সে মিত্তির মশাইয়ের বডি শূন্য খাটুলিতে রাখতে সুযোগ পেয়েছে। ভেবেছিল পোস্টমাস্টারের বডি বলেই চিতায় উঠবে। রাত বিরেতে অতকে লক্ষ্য করবে, আর তাছাড়া ওই বৃষ্টি। তাহলে পোস্টমাস্টারকে সে তেচালা থেকে নিশ্চয়ই বেরিয়ে যেতে দেখেছিল এবং বিদ্যুতের আলোতে চিনতেও পেরেছিল। বটুকবাবুর কথা শুনে কর্নেল বললেন, তাই সম্ভব, কিন্তু পোস্টমাস্টার গেলেন কোথায়? তার চাকর ভোলাই বা গেল কোথায়? হেমাঙ্গবাবু বললেন, ভোলাকে পাওয়া গেছে 2 মাইল দূরে গ্রামে তার বাড়ি।
তার বক্তব্য হলো সে ছুটি নিয়ে বাড়ি গিয়েছিল, তারপর অসুস্থ হয়ে পড়ায় আসতে পারেনি। সেটা সত্যি বলেই মনে হয়েছে আমাদের, কারণ এখনও সে প্রবল জ্বরে ভুগছে। ডাক্তারের মতে ম্যালেরিয়া। আপনারা কাকে খুনি বলে সন্দেহ করেছেন? পোস্টমাস্টারকে প্রথমে সন্দেহ করেছিলাম। মনে হয়েছিল আগাগোড়া ব্যাপারটা তারই প্ল্যান। মরার ভান করে পড়ে থাকা, শ্মশান থেকে সুযোগ পেয়ে কেটে পড়া এবং মৃত্যুর মশাইকে খুন করা। কিন্তু শেষে ভেবে দেখলুম এতে অনেক হিসেবের গন্ডগোল হচ্ছে। প্রথম কথা, শ্মশান থেকে কেটে পড়ার পর মৃত্যুর মশাইকে খুন করার জন্য উপযুক্ত জায়গায় পেয়ে যাবেন, এটা খুবই আকস্মিক ব্যাপার। এক হতে পারে আগেই খুন করে লুকিয়ে রেখে বাড়ি ফিরে মরা সেজেছিলেন, কিন্তু হারানবাবুর সাক্ষ্যে জানা যাচ্ছে পোস্টমাস্টারকে শ্মশানে নিয়ে যাওয়ার পরও মৃত্যুর মশাই জীবিত ছিলেন। অতএব এ ব্যাপারটা ঠিক নয়। দ্বিতীয় কথা, রোগা টিংটিংয়ে দুর্বল মানুষ তিনি। হ্যাঁ, মৃত্যুর মশাইকে খুন করা সম্ভব হলেও তার বডি নিয়ে শ্মশানের তেচালায় ঢোকা একেবারে অসম্ভব। তাছাড়া উনি নাকি রোজ সন্ধ্যায় আফিং খেতেন, ভোলা বলেছে। আফিং খেতেন? কর্নেল চমকে উঠলেন। হ্যাঁ, তাছাড়া ওর ঘর খুঁজে আমরা আফিংয়ের কৌটোও পেয়েছি। কর্নেল এবার একটু হাসলেন। যাক, তাহলে খাটুলি থেকে উঠে ওর মরা চলে যাওয়ার রহস্যটা ফাঁস হলো। বটুকবাবু অবাক হয়ে বললেন, ফাঁস হলো কিভাবে? পোস্টমাস্টার আফিংকে মরার মতো পড়েছিলেন। আপনারা ওকে মরা ভেবে শ্মশানে নিয়ে যাওয়ার পর গঙ্গার ধারে ঠান্ডা বাতাসের ঝাপটানিতে ওর মৌতাত কেটে যায় এবং খাপ্পা হয়ে চলে আসেন। আফিং খোরদের মৌতাত হঠাৎ গেলে তারা ভীষণ খাপ্পা হয়ে যায়। কিন্তু উনি গেলেন কোথায়? সেটাই বোঝা যাচ্ছে না। হেমাঙ্গবাবু বললেন, কর্নেল, গত বছর আমি নদিয়ার রামনগর থানায় থাকার সময় চৌধুরী বাবুদের মন্দিরের বিগ্রহ চুরির রহস্য আপনি যেভাবে ফাঁস করেছিলেন, এবারও তাই করবেন এই বিশ্বাস আমার আছে। সেবারকার মতোই সব রকম সাহায্য আপনি পাবেন। মৃত্যুর মশাইয়ের হত্যা রহস্য নিয়ে আমরা হিমশিম খাচ্ছিলাম। আজ সকালে আপনার ট্রাঙ্ক কল পাওয়ার সঙ্গে সঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। দেখা যাক। গোয়েন্দা প্রবর দাড়িতে হাত বুলিয়ে বললেন, একটা কথা, পোস্টমাস্টার বাবুর ঘরের চাবিটা কি আপনার কাছে? চাবিটা আমি চাই। হেমাঙ্গবাবু ব্রিফকেস খুলে চাবিটা বের করে দিলেন। আরো কিছুক্ষণ কথাবার্তা বলে এবং চাটা খেয়ে উনি বিদায় নিলেন। বটুকবাবু বললেন, তাহলে বিশ্রাম করুন কর্নেল, আমি একবার ক্লাব থেকে ঘুরে আসি। কর্নেল এবার একটু মুচকি হেসে বললেন, রাতে কি একটা মরা পাওয়ার আশা করছেন বটুকবাবু? বটুকবাবু হো হো করে হাসলেন। পেলেই খুশি হব, তবে সে মরা আবার জ্যান্ত না হয়ে পালিয়ে যায়। বটুকবাবু চলে যাচ্ছিলেন, হঠাৎ কর্নেল তাকে ডাকলেন। বটুকবাবু শুনুন। বটুকবাবু ঘুরে দাঁড়ালেন। তখন কর্নেল বললেন, আপনি তো একসময় শরীর চর্চা করেছেন, ব্যায়ামবিদ ছিলেন, কখনো কুস্তি লড়েছেন? বটুকবাবু একটু অবাক হয়ে বললেন, লড়েছি বই কি। মেদিগঞ্জেই একসময় প্রতি বছর কুস্তি প্রতিযোগিতা হতো তখন। আপনার সঙ্গে কুস্তি লড়ার মতো পালোয়ান আছে তল্লাটে? আছে বই কি, মেদিগঞ্জেই আছে। নাম কি তার? বেনিমাধব কুণ্ডু, বাজারের দিকেই বাড়ি। কি করেন ভদ্রলোক? বটুকবাবু বাঁকা মুখ করে বললেন, বেনি একটা জুয়ারি। একসময় ওদের মস্ত বড় ব্যবসা ছিল, জুয়ো খেলেই সব লড়িয়ে দিয়েছে। এখন ওর কাজ হলো এলাকার মেলায় গিয়ে জুয়ার আসর পাতা। সারা বছর এখানে ওখানে মেলা বসে নানা উপলক্ষে। মেলায় মেলায় জুয়োর ছক নিয়ে ঘোরাঘুরি করে, কার্বাইড ল্যাম্প জেলে বসে থাকে। চামড়ার কৌটোয় হরতন, ইস্কাপন, চিরতন, রুইতন, ড্রাগন আর মুকুটাকা 6টা চৌকো গুটি নিয়ে নাড়ে, তারপর ছকের ওপর ছড়িয়ে দেয়। ছকেও ওই সব চিহ্ন আঁকা। লোকে এক একটা চিহ্নে পয়সা ফেলে দান করেন। প্রতি গুটির 6 পিঠে ওই 6টা চিহ্ন আছে। ঘুঁটির ওপর পিঠে যে চিহ্ন
ছকের সেই চিহ্নের ঘরে পয়সা থাকলে খেলুড়ে ডবল পয়সা পাবে, যার না মিলবে সে হারবে। কর্নেল বললেন, জানি, দেখেছি। বটুকবাবু বললেন, হঠাৎ এ কথা কেন কর্নেল? এমনি। বলে কর্নেল চোখ বুঝলেন। বটুকবাবু মুখে বিস্ময় চিহ্ন নিয়েই বেরিয়ে গেলেন। রাত 10টা বাজলো দেওয়াল ঘড়িতে। খাওয়া দাওয়ার পর কর্নেল, বটুকবাবু আর আমি বারান্দায় বসে বসে কথা বলছিল। ততক্ষণে কৃষ্ণপক্ষের চাঁদটা উঠেছে গাছপালার ফাঁকে। আকাশে টুকরো মেঘ ভেসে বেড়াচ্ছে, বারবার চাঁদটাকে ঢেকে দিচ্ছে। হঠাৎ কর্নেল বললেন, চলুন বটুকবাবু, পোস্টমাস্টার বাবুর বাড়িতে হানা দেওয়া যাক। বটুকবাবু উত্তেজিত ভাবে বললেন, যাবেন? বেশ তো, চলুন। এখান থেকে শর্টকাটে চুপি চুপি নিয়ে যাব। ওদের বাড়ির পেছনে বাগান, বাগানের গেট দিয়ে আমরা আগাছার জঙ্গলে পড়লুম। টর্চ জ্বালা মানা, তবে চাঁদের আলোয় হেঁটে যেতে অসুবিধে হচ্ছিল না। পোস্টমাস্টারের নিরিবিলি বাড়িটা দেখে গা ছমছম করলো অজানা ভয়ে। গাছপালার ভেতর বাড়িটা যেন হানা বাড়ির মতো দাঁড়িয়ে। একটা বন্ধ জানলার কাছে কর্নেল দাঁড়িয়ে গেলেন। ঠিক তখনই কানে এলো একটা শব্দ। বটুকবাবু ফিসফিস করে বললেন, কাঠঠোকরা পাখি না? কর্নেল ইশারায় চুপ করতে বললেন। রাতের বেলা কাঠঠোকরা পাখি শব্দ করবে কেন বুঝলাম না। তাছাড়া শব্দ শোনা যাচ্ছে যেন পোস্টমাস্টার বাবু ঘরের ভেতর থেকে। তারপর ঝরঝর করে কি ঝরে পড়ল। বটুকবাবু এবার ফিসফিস করে বললেন, শীদেল চোর। কর্নেল ওকে চুপ করতে ইশারা করলেন, কিন্তু ঠক ঠক শব্দটা যেই একটু জোরে হয়েছে এবং ঝরঝর করে সম্ভবত চুনোবালি খসে পড়ছে, অমনি ব্যায়ামবীরকে বাঘ মানানো গেল না। তবে রে বেটা চোর বলে আচমকা পেল্লায় হাঁক ছেড়ে উনি সামনে ছিটকে গেলেন। চাঁদের আলোয় দেখলুম ওর বিশাল শরীর বাড়ির অন্যদিকে মিলিয়ে গেল। ধূপ ধূপ শব্দে মাটি কাঁপল। তারপর ধপাস শব্দ হলো কোথাও। তারপর নরদানবের হুঙ্কার এবং বাপরে বলে আর্তনাদ শুনতে পেলাম। দৌড়ে বাড়ির সামনে সদর দরজায় পৌঁছলাম দুজনে। দরজা খোলা। উঠোনে দাঁড়িয়ে বটুকবাবু নিজের প্রকাণ্ড বাহুতে হাত বুলোচ্ছেন। আমাদেরকে দেখে হাঁপাতে হাঁপাতে বললেন, বিচুটি বিচুটি। টর্চের আলো জেলে কর্নেল বললেন, শীদেল চোর বিচুটির ঘা মেরে পালিয়েছে দেখছি বটুকবাবু। বটুকবাবু বললেন, আলকুশি হতে পারে। ইস, জ্বালা করছে প্রচন্ড। বটুকবাবু করুণ মুখে বললেন, না, পেলে তো এক আছাড়ে ফুটি ফাটা করে দিত। বারান্দার আড়ালে লুকিয়ে পড়েছিল। যেই গেছি আর বিচুটি না আলকুশি ঘষে দিয়েছে। পাশাপাশি দুটো ঘর, একটা ঘরে তালা ঝুলছে, অন্য ঘরটার তালাটা ভাঙা। সে ঘরটাই পোস্টমাস্টারের শোবার ঘর। বটুকবাবু সুইচ টিপে বাতি জ্বালিয়ে দিলেন। দেখলুম একখানে দেওয়ালের অনেকটা ধস ছাড়িয়ে দিয়ে গেছে চোরটা। পরীক্ষা করে কর্নেল বললেন, দেওয়ালে কিছু পোতা আছে কিনা খুঁজছিল। বললুম, আচ্ছা গুপ্তধন নয় তো? কর্নেল মুচকি হেসে বললেন, তাও হতে পারে। দেখছো না সারা ঘর কিভাবে ওলট পালট করে খুঁজেছে, না পেয়ে এসেছে দেওয়ালে। বলে দেওয়ালের দিকে ঝুঁকে পড়লেন। মেঝে থেকে হাতখানেক উঁচুতে খোঁড়া হচ্ছিল। সেখানে কি পরীক্ষা করে কর্নেল সোজা হয়ে দাঁড়ালেন। এখানে সিঁদুর দিয়ে স্বস্তিকা চিহ্ন আঁকা ছিল বলে সন্দেহ হয়েছিল চোরের। ওই তো। বটুকবাবু বাঁ হাতের কনুইয়ের উপরটায় হাত বোলাতে বোলাতে হেসে ফেললেন। যা, প্রমোদ মাস্টারের ঘরে গুপ্তধন, অসম্ভব ব্যাপার। কর্নেল টর্চের আলো ফেলে খসে পড়া চুনো বালি দেখতে দেখতে বললেন, চোর ঠিকই ধরেছিল। এখানে সদ্য নতুন পলেস্তারা করা হয়েছিল দেখছি। বটুকবাবু, দেখুন তো একটা শক্ত খুন্তি বা শাবল পান নাকি। রান্নাঘরে খুঁজে দেখুন আর টর্চটা নিয়ে যান। বটুকবাবু কর্নেলের টর্চ নিয়ে চলে গেলেন। তক্ষুনি ফিরে এলেন একটা কালি মাখা ছোট্ট লোহার গোঁজ নিয়ে। ওটা দিয়ে ভোলা কয়লা ভাঙত। কর্নেল বললেন, বটুকবাবু, ওই জায়গাটা খুঁড়ুন। বটুকবাবু অবাক হয়ে খুঁড়তে শুরু করলেন।
নরদানবের হাতের ঘা, বাড়ি ভেঙে পড়বে মনে হচ্ছিল। গোঁজ মেরে চাপ দিচ্ছেন, আর পুরানো ইটের টুকরো শুদ্ধ চাবড়া উঠে আসছে। একটু পরেই চাবড়ার সঙ্গে বেরিয়ে এলো একটা সাদা প্যাকেটের মতো একটা জিনিস। দেখা মাত্র আমি চেঁচিয়ে উঠলাম, এটা কি? এই যে দেখছি একটা পার্সেল। কর্নেল প্যাকেটটা কুড়িয়ে বালি ঝাড়তে ঝাড়তে বললেন, হ্যাঁ, পার্সেল, রেজিস্টার্ড পার্সেল, গালার সিল ঠিকঠাক আছে। পুলিশ অফিসার হেমাঙ্গবাবুকে আমি এই পার্সেলটারই খোঁজ নিতে বলেছিলাম। আমার অনুমানই দেখছি ঠিক। স্কুল মাস্টার প্রমোদ মিত্রের নামেই এসেছে, অথচ ওকে ডেলিভারি না দিয়ে পোস্টমাস্টার বাবু এটা এখানে গুপ্তধনের মতো পুঁতে রেখেছিলেন। বটুক বাবু বললেন, কি আছে ওতে? অম্বলের ওষুধ নাকি? কর্নেল হাসলেন, ওষুধ কোম্পানির নামেই পাঠানো হয়েছিল প্রমোদ মিত্রের কাছে। যাই হোক, আপাতত আর এখানে নয়, চলুন ফেরা যাক। রহস্যময় পার্সেলটার ভিতর কি এমন দামি ওষুধ আছে যে প্রমোদ বোস ওটা প্রথম মিত্তিরকে ডেলিভারি না দিয়ে এমন করে লুকিয়ে রেখেছিলেন, তা আমার মাথায় ঢুকছিল না। পার্সেলটা খুলে দেখার কথাও বার কত কর্নেলকে বলল, গোয়েন্দা প্রবরের কানেই যেন ঢুকলো না। উপরন্তু সেই রাত্রেই থানায় গিয়ে হেমাঙ্গ নন্দীর কাছে জমা দিয়ে এলেন। সকালে ব্রেকফাস্ট খাওয়ার পর কর্নেল বললেন, বটুকবাবু, মিত্তির মশাইয়ের স্ত্রী নাকি দজ্জাল মহিলা, সবসময় হাতে খ্যাংড়া ঝাঁটা নিয়ে থাকেন। বটুকবাবু গাল চুলকে বললেন, আগে হ্যাঁ, মেদিগঞ্জের ওই একজনকে একটু ভয় করে চলি। চলুন না একবার আমাকে নিয়ে। সর্বনাশ, সামনে আমি যাব না কর্নেল স্যার, বরং আপনাকেই দূর থেকে বাড়িটা দেখিয়ে দিয়ে আসবো। সেদিন সত্যি সত্যি প্রমোদ মাস্টারের লাশটা পুড়ে গেল শেষ পর্যন্ত, নইলে আমাকে নাকি উনি দুবেলা অভিশাপ দিচ্ছেন আর ঝাঁটা দিয়ে শাসাচ্ছেন। কাজেই দূর থেকে বাড়িটা দেখিয়ে দিয়ে কেটে পড়লেন বটুকবাবু। কর্নেল দরজায় কড়া নাড়তেই বলে ভেতর থেকে এমন চিলচাচানি ভেসে এলো যে আমার পিলে চমকে উঠল। তারপর দরজা খুলে গেল। রণচণ্ডী বটে চেহারাখানা, কিন্তু কর্নেল তো বটেই। আমারও সৌভাগ্য যে হাতে ঝ্যাঁটা নেই। দরজায় শান্ত সৌম্য ঋষিতুল্য সাদা শাড়ি এবং মাথায় সাহেবি টুপি, তাছাড়া চেহারাও সাহেবি। গলায় ঝুলন্ত ক্যামেরা আর বায়োনোকুলার, এমন এক মূর্তি দেখেই বোধহয় ভদ্রমহিলা থ ভুনে গেছে। কর্নেল গলায় মধু মাখিয়ে বললেন, প্রণাম দিদিভাই। অমনি মিত্তির গিন্নি গলে একেবারে জল হয়ে গেলেন। বাইরের ঘরে খাতির করে বসালেন। কর্নেল নিজের পরিচয় দিয়ে বললেন, আপনার স্বামীর হত্যা রহস্যের কিনারা করতেই এসেছি দিদিভাই। মিত্তির গিন্নি চোখ মুছতে মুছতে হুঙ্কার দিয়ে বললেন, ওই ড্যাকরা হতচ্ছাড়া টগবাবুই ওকে খুন করেছে। ওকেই আপনারা ধরুন, ও পালিয়ে বেড়াচ্ছে। আপনারা না ধরতে পারেন, দেখবেন আমি ওকে ধরব। গর্তে লুকিয়ে থাকলে চুলের ঝুঁটি ধরে বের করব, তারপর মুড়ো খ্যাংড়ো ঝরব ওর পিঠে। কর্নেল হাত তুলে আশ্বস্ত করে বললেন, দয়া করে আমার একটা প্রশ্নের জবাব দিন দিদিভাই। মিত্তির গিন্নি শান্ত হয়ে বললেন, বলুন। আপনার স্বামীর নামে কি মাঝে মাঝেই পার্সেল আসতো ডাকে? আসতো, পরশুই তো একটা এসেছে। থানার বটুবাবু জানতে এসেছিলেন, ওকে দেখিয়েছি। এর আগেও এসেছে তাই তো? এসেছে। দরজার ফাঁকে উঁকি দিচ্ছিল একটা কিশোরী। সে বলে উঠল, কেন মা, পার্সেল এলে বাবা সেটা কুন্ডু কাকাকে দিয়ে আসতেন না? আমি দেখেছি, জিজ্ঞাসা করলে বলতেন কুন্ডুর ওষুধ আমার নামে আসে। মিত্তির গিন্নি মাথা নাড়লেন, তা আমি বলতে পারবো না বাবু, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি সব সময়। আসলে বাতের ব্যথাটাও বছরভর কটকট করে কামড়াচ্ছে। এই তো সেই জন্যই তো সেদিন অস্থির যন্ত্রণায় কেঁদে কেটে হুলুস্থুল কাণ্ড। ওই কান্না শুনে বটু খতচ্ছাড়া এসে বলল, লাশ কোথায়? ওই বটু খতচ্ছাড়ার কথাটা
রাস্তা পথেই বলে গেল। ওই হতচ্ছাড়াকে যদি কোনোদিন আমি সামনে পাই না, ওর মুখে আমি জুতো পেটা করবো, ঝেঁটিয়ে ওর পালোয়ানগিরি আমি বের করবো। কর্নেল কিশোরীর দিকে তাকিয়েছিলেন, বললেন, কাকে দিয়ে আসতেন পার্সেল? মেয়েটি বলল, কুন্ডু কাকাকে। তার মা বললেন, ওই যে গো বেনি কুন্ডু, সেও এক পালোয়ান। মেদিগঞ্জে তো পালোয়ানের অভাব নেই। এক পালোয়ান বেড়াচ্ছে বাড়ি বাড়ি মোড়া খুঁজে, আর এক পালোয়ান বেড়াচ্ছে দেশে দেশে জুয়া খেলে। মর মর, মুখে মুড়ো ঝেঁটা আমার ছাড়াদের মুখ। ভদ্রমহিলার সামনে তর্জন গর্জন করতে থাকলেন। কর্নেলের উঠে আসা গ্রাহ্যই করলেন না। রাস্তায় কর্নেল হন্তদন্ত হয়ে হাঁটছিলেন। কিছু জিজ্ঞেস করব ভাবলুম, কিন্তু মুখের অবস্থা দেখে সাহস হলো না। একটা খালি সাইকেল রিক্সা আসছিল, সেটা দাঁড় করিয়ে কর্নেল বললেন, থানায় যাব। হেমাঙ্গ নন্দী আমাদের দেখে উত্তেজিত ভাবে বললেন, এই আসুন আসুন আসুন, পার্সেল থেকে কি বেরিয়েছে দেখুন মশাই। কর্নেল জিনিসগুলো দেখতে দেখতে বললেন, কোকেন, মারিজুয়ানা, এলএসডি, নিষিদ্ধ মাদকের কারবার দেখছি। নিরীহ সজ্জন ভদ্রলোক এবং স্কুল মাস্টার প্রমোদ মিত্রের নামেই পাঠানো হতো, যাতে কেউ সন্দেহ করতে না পারে। উনিও কিছু তলিয়ে না বুঝে এবং সম্ভবত পয়সা কড়ির লোভে পার্সেল পৌঁছে দিতেন আসল প্রাপকের কাছে। এখন দেখা যাচ্ছে এই পার্সেলটা স্কুল মাস্টারের কাছে ডেলিভারি দেওয়া হয়নি। কেন হয়নি? ধূর্ত পোস্টমাস্টারের সন্দেহ হয়ে থাকবে এবং কোনোভাবে টের পেয়েও থাকবেন, তাই ডেলিভারি দেননি। পিয়নদেরও জানাননি, নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছিলেন। আমি হেসে ফেললুম। নিশ্চয় আফিম আছে ভেবেছিলেন না? কর্নেল সায় দিলেন। হেমাঙ্গবাবু বললেন, খুনিটা তাহলে কে? মানে তাকে ধরতে হবে এখনই? এখনই ধরা কঠিন হবে। কাল রাতের ঘটনার পর সে সতর্ক হয়ে গেছে, তাকে ফাঁদ পেতে ধরতে হবে। তবে সেজন্যই আমাদের দরকার পোস্টমাস্টার মশাইকে। উনি তো নিখোঁজ, ওকেও খুন করে গঙ্গায় ফেলে দিয়েছে কিনা কে জানে। কর্নেল এবার একটু হাসলেন। প্রথম বউ শাফিং খান বটে, ভীষণ ধূর্ত বলেই মনে হচ্ছে। দেখা যাক। কিন্তু খুনির নাম কি? কর্নেল বলার আগেই আমি মুখ ফসকে বলে ফেললুম, পালোয়ান এবং জুয়ারি বেনিমাধব কুন্ডু। হেমাঙ্গবাবু লাফিয়ে উঠলেন। কর্নেল বললেন, একটু ধৈর্য ধরতে হবে, তাকে সহজে আর খুঁজে পাবেন না। আমার ফাঁদ পাতা পর্যন্ত অপেক্ষা করুন হেমাঙ্গবাবু। কর্নেল গঙ্গার ধার ধরে হাঁটছেন, আমার সঙ্গে কথা বলছেন না। বুঝলুম হেমাঙ্গ নন্দীকে খুনির নাম বলে দিয়ে ওর রাগের কারণ হয়েছে। একেবারে ওস্তাদের মার শেষ মুহূর্তে দেখানো স্বভাব ওর। হেমাঙ্গবাবুদের তাক লাগাবেন ভেবেছিলেন, হলো না। বাইনোকুলারে মাঝে মাঝে পাখি দেখছিলেন কর্নেল। গঙ্গার ধারে ঘন ঝোপঝাড়, গাছপালার জঙ্গল। কিছুটা এগিয়ে হঠাৎ থমকে দাঁড়ালেন। খানিকটা দূরে বিশাল এক বট গাছ, ডালপালা আর অসংখ্য ঝুড়িতে নিজেই এক দণ্ডকারণ্য হয়ে রয়েছে। তার ভেতর একটা পুরানো মন্দির দেখতে পাচ্ছিল। কর্নেল বাইনোকুলারে মন্দির অথবা বটগাছে কোনো দুর্লভ পাখি দেখতে থাকলেন। তারপর কিছু বলা কওয়া নেই, আচমকা দৌড়তে শুরু করলেন মন্দিরটার দিকে। হকচকিয়ে দাঁড়িয়ে রইল। ওর সঙ্গে দৌড়ানোর মানে হয় না, কারণ এরপর ওই দুর্লভ পাখির পেছনে সারা দিন তিনি ঘুরবেন। আমার অত ধকল সইবে না। অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করার পর আমারও রাগ হল। শরৎকালে তীব্র রোদ, যদিও মাথা বাঁচানোর মতো ছায়া আছে। গরমে ঘামছি দরদর করে। আধ ঘন্টা অপেক্ষা করে ফিরে চলে গেলুম বটুকবাবুর বাড়ির দিকে। কর্নেল ফিরলেন একেবারে বেলা গড়িয়ে, হাত ভর্তি লাল হলুদ এক গাদা অর্কিড। ওর বাড়ির ছাদের প্ল্যান্ট ওয়ার্ল্ডে আশ্রয় পাবে ওগুলো, তাতে সন্দেহ নেই। আমার রাগ এবং নিজের রাগ সব জল করে একগাল হেসে বললেন, ডার্লিং, আজ আমার রথ দেখা আর কলা বেচা দুই হলো। তার মানে? বৃদ্ধ ঘুঘুপ্রবর রহস্যময় ভাবে হেসে বললেন, আজ রাত 10টায় দেখবে, ধৈর্য ধরো।
তুমি সম্ভবত বটুকবাবুর সংসর্গে এসে তার মতোই অতি উৎসাহী এবং অধীর হয়ে পড়েছ। তবে সাবধান। লম্বা ঘুমে কাটিয়ে দিলুম বিকেল অবধি। উঠে দেখলুম কর্নেল আবার বেরিয়েছেন। বটুকবাবুর সঙ্গে শ্মশান বন্ধু ক্লাবে গেলুম আড্ডা দিতে। আজ লাশ পড়েনি, ওরা বিমর্ষ। লাশ বওয়ার জন্যে নাকি ওদের কাঁধ সুরসুর করে। ক্লাব থেকে ফিরে দেখা পেলুম কর্নেলের। হেমাঙ্গ নন্দী ইউনিফর্ম পরে কোমরে রিভলভার বেঁধে হাতে বেটন নিয়ে হাজির। বুঝলুম ফাঁদ পাতা হয়েছে। কিন্তু রোগা শুটকো চেহারার এক ভদ্রলোক একপাশে চুপ করে বেজার মুখে বসে আছেন। বটুকবাবু ঘরে ঢুকেই থমকে দাঁড়িয়ে চোখ পিটপিট করছিলেন। ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন, মাস্টার মশাই আপনি? চমকে উঠল। ইনি তাহলে সেই মাস্টার প্রমোদ বোস। কর্নেল মৃদু হেসে বললেন, প্রাণের ভয়ে ভদ্রলোক জঙ্গলের ভেতর মন্দিরে লুকিয়েছিলেন সেদিন থেকে। তোমার বউ খাবার দিয়ে গেছে দুবেলা, কাজেই অসুবিধা হয়নি। তাহলে বাইনোকুলারে দূর থেকে মন্দিরের ওখানে ওকে দেখতে পেয়েই সন্দেহবশে ছুটে গিয়েছিলেন, তাই তো কর্নেল? ঢং ঢং করে দেওয়ালের ঘড়িতে 10টা বাজল। ততক্ষণে আমাদের খাওয়া দাওয়া সারা। পোস্টমাস্টার খেলেন সামান্য। রাতে এক গুলি আফিম পেলেই বরং সন্তুষ্ট হতেন। কর্নেল হেমাঙ্গবাবু, বটুকবাবু, প্রমোদবাবু আর আমি বাগানের দিকে দরজা দিয়ে বেরিয়ে আগাছার জঙ্গলে গেলাম। কৃষ্ণপক্ষের চাঁদটা সবে উঁকি দিচ্ছে জানলার ফাঁকে। আকাশ আজ পরিষ্কার। খানিকটা যাওয়ার পর কাল রাতে দেখা পোস্টমাস্টারের বাড়ির ভেতর ঢুকে আমরা ওত পেতে বসেছিলাম বারান্দার থামের আড়ালে। পোস্টমাস্টারের উঠোনে পায়চারি শুরু করলেন। তারপর অবাক হয়ে শুনি কেউ কীর্তন গাইছেন। বার কত গেয়ে হঠাৎ সদর দরজায় ঠিক বটুকবাবুর মতো এক নরদানবের আবির্ভাব ঘটল। একেবারে বটুকবাবুর প্রতিরূপ, যেন কদম ফুলি চুল, স্পোর্টিং গেঞ্জি, আঁটো সাঁটো প্যান্ট, হাতে বালা। শরৎকালে চাঁদের আলো খুব স্পষ্ট, তাই স্পষ্ট দেখতে পাচ্ছিল বেনি কুণ্ডুকে। ঢুকেই বললেন, কই আমার পার্সেল দাও। পোস্টমাস্টার খিখি করে হাসলেন। যা ভয় পেয়েছিলুম না, তোমার তো বিশ্বাস নেই। শেষে ভেবে দেখলুম আপোষ করে মিটিং নেওয়া যাক, তাই চিঠি লিখে তোমায় ডাকলুম। পালোয়ান বিশাল হাত বাড়িয়ে বললেন, এই দেরি করো না তো, বল দাও। মাইরি বেনি, তুমি আমার চোখের সামনে মৃত্যুকে ফকাস করে মারলে আর নেটি পড়লো। উফ, দেখে যা ভয় পেয়েছিলুম না। তুমি দেখছিলে তাহলে? ঠিক আছে, বল দাও। পোস্টমাস্টার বললেন, আরে দিচ্ছি রে বাবা, দিচ্ছি। উফ, চোখের সামনে দৃশ্যটা দেখতে পাচ্ছি। বৃষ্টির মধ্যে মৃত্যু আমার মরা দেখতে আসছে। হঠাৎ বিদ্যুৎ চমকালো, দেখি তুমি ওর মাথায় ফোকাস করে বাপস। দেখেই আমার বাকি নেশার ঘোর কেটে গেল। তখন দিশেহারা হয়ে দৌড়ে পালিয়ে গেল। বাড়ি ঢোকার সাহস হলো না। পালোয়ান দু হাতে ওকে আচমকা শূন্যে তুললেন পুতুলের মতো। পোস্টমাস্টার হাত পা ছুঁড়তে থাকলেন। বুঝলুম স্কুল মাস্টারের লাশ তুলে নিয়ে যেতে ওই পালোয়ানের একটুও অসুবিধা হয়নি। কিন্তু তখনই একটা কাণ্ড ঘটে গেল। আচমকা বটুকবাবু লাফ মেরে উঠে পড়লেন। তারপর, তবে রে বেটা, কাল রাতে তাহলে তুমি আমাকে বিছুটি না আলকুশি মেরে পালিয়েছিলে বলেই ঝাপটে ধরলেন বেনিকুণ্ডুকে। পোস্টমাস্টার ছাড়া পেয়ে হাততালি দিয়ে কুস্তি দেখতে থাকলেন। দুই পালোয়ানের জাপটা জাপটি মাটিতে গড়াগড়ি শুরু হল। ধুন্ধুমাস সেই তুলকালামে ভূমিকম্প হচ্ছিল যেন, মাটি কাঁপছিল। কিন্তু বেশিক্ষণ এই কুস্তি দেখতে দিলেন না কর্নেল। টর্চের আলো ফেলে, খুব হয়েছে বটুকবাবু, বেনিবাবু এবার উঠে পড়ুন। বেনিকুণ্ডু হকচকিয়ে উঠে দাঁড়ালেন প্রতিপক্ষকে ছেড়ে। সঙ্গে সঙ্গে হেমাঙ্গবাবু দৌড়ে গিয়ে ওর হাতে হাতকড়া পরিয়ে দিলেন। দরজা দিয়ে এক দল কনস্টেবল হুড়হুড় করে ঢুকে পড়ল। পোস্টমাস্টার তখনও খিকি করে হেসে হাততালি দিচ্ছেন। শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের কাহিনী শ্মশান রহস্য। গল্পের সূত্রধার আমি আর্য। গল্প পাঠে ছিল লিও। কর্নেল নীলাদ্রি সরকারের চরিত্রে বুবাই, অন্যান্য চরিত্রে সৌভিক, শুভম, মৌমিতা, বিশ্বজিৎ, দেবদীপ ও লিও। তো মনে আছে তো কি করতে হবে? আমাদের আজকের এই গল্পটি ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটিকে, এবং যদি একটু বেশি ভালো লাগে
তাহলে শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। তাহলে আজকের মতো এতটুকুই। পরবর্তী উপস্থাপনায় আরও একটি দারুণ গল্প নিয়ে ফিরে আসবে টিম সাসপেন্স থ্রিলার স্টেশন।